আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের 2 নম্বর লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাবেয়া খাতুন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রামপাল কলেজ। আমার প্রথম লেকচারে আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে সাজেশন আকারে আলোচনা করেছিলাম। তোমরা অনেকেই সেটা দেখেছ, আর যারা এখনও দেখো নাই তারা আমার প্রথম লেকচারটা আমার ইউটিউব চ্যানেল রাবেয়াস অনলাইন ক্লাসে ভিজিট করলে পেয়ে যাবে। তাছাড়া আমাদের রামপাল কলেজের পেজ আছে, সেখানে তোমরা পেয়ে যাবে, এবং রামপাল কলেজ অনলাইন গ্রুপে যারা জয়েন করেছো তারা দেখতে পাবে ইনশাআল্লাহ। আজ আমি আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে। আমি দ্বিতীয় অধ্যায়কে দুটো ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথম ভাগে থাকবে অনুধাবনমূলক প্রশ্ন, আর দ্বিতীয় ভাগে থাকবে প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতা বিষয়ক প্রশ্ন। আজ আলোচনা করব প্রথম ভাগ, অর্থাৎ বোর্ড পরীক্ষায় আসতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন। তাহলে চলো আমরা আমাদের দ্বিতীয় ক্লাসে প্রবেশ করি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, দ্বিতীয় অধ্যায়। শিরোনাম অনুধাবনমূলক প্রশ্ন। প্রশ্ন 1, তরাইনের দ্বিতীয় যুদ্ধে গুরির জয়লাভের কারণ কী ছিল? ব্যাখ্যা করো। প্রশ্ন 2, কুতুবউদ্দিন আইবেকের প্রতিষ্ঠিত বংশকে দাসবংশ বলা হয় কেন? ব্যাখ্যা করো। এ প্রশ্নটি হয়েছে সকল বোর্ড 2015 সালে। প্রশ্ন 3, কুতুবউদ্দিন আইবেককে লাখ বক্স বলা হয় কেন? ব্যাখ্যা করো। এই প্রশ্নটি আবারও রিপিট করছি, দেখো। কুতুবউদ্দিন আইবেককে লাখ বক্স বলা হয় কেন? ব্যাখ্যা করো। কথিত আছে সুলতান কুতুবউদ্দিন আইবেক প্রতিদিন লাখ লাখ টাকা মানুষের মাঝে দান করতেন, যে কারণে ইতিহাসে তিনি লাখ বক্স নামে পরিচিত। এই সম্পর্কে তোমরা বই থেকে বিস্তারিত পড়ে নেবে। প্রশ্ন 4, কুতুব মিনার নামকরণের কারণ ব্যাখ্যা করো। এই প্রশ্নটি এসেছে সকল বোর্ড 2016 সালে। অনেকেই তোমরা মনে করে থাকতে পারো যে যেহেতু সুলতান কুতুবউদ্দিন আইবেক কুতুব মিনার নির্মাণ করেছেন, সেহেতু এটা সুলতান কুতুবউদ্দিন আইবেকের নামেই নামকরণ করা হয়েছে। কিন্তু না, আসলে এটা নামকরণ করা হয়েছে তৎকালীন মহান সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এবং কুতুবউদ্দিন আইবেক সম্পূর্ণ ভিন্ন দুজন মানুষ, এটা তোমরা মনে রাখবে। এটা নির্মাণ করেছে কুতুবউদ্দিন আইবেক, কিন্তু নামকরণ করা হয়েছিল তৎকালীন বিখ্যাত সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে। এই জিনিসটা তোমরা ভালো করে মনে রাখবে, কারণ যেহেতু কুতুবউদ্দিন আইবেক নির্মাণ করেছে, তাহলে আমরা সহজে ধরে নিতে পারি যে এটা কুতুবউদ্দিন আইবেকের নামেই নামকরণ করা হয়েছে, কিন্তু বিষয়টা কিন্তু তা নয়। এটা খুব একটা জটিল প্রশ্ন, মানে মনে রাখলেই সহজ, না মনে রাখলেই আর কি কঠিন মনে হবে আর কি। প্রশ্ন নম্বর 5, সালতানাত যুগ বলতে কি বোঝায়?
ব্যাখ্যা করো। সালতানাত যুগ বলতে ভারতীয় উপমহাদেশে 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলিম শাসনকালকে বোঝায়। আমরা জানি সালতানাত যুগের সূচনা হয়েছে 1206 সালে কুতুবউদ্দিন আইবেক কর্তৃক মামলুক বংশ বা দাস বংশ প্রতিষ্ঠার মাধ্যমে। এই যুগে অর্থাৎ সালতানাত যুগে মোট 5টি মুসলিম রাজবংশ ভারত শাসন করেন। এগুলো আমরা একটু এক নজরে জেনে নেই কোনগুলো। মামলুক বা দাস বংশ 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বংশ রাজত্ব করেছিল। এই মামলুক বা দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুতুবউদ্দিন আইবেক। মামলুক বংশ বা দাস বংশের পতনের পর যে বংশটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা হলো খুলজি রাজবংশ, যারা শাসন করেছে 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত। খলজি বংশের পর ভারতে শাসন করেছে তৃতীয় রাজবংশ, সেটা হলো তুগলক বংশ। তুগলক বংশ শাসন করেছে 1320 থেকে 1413 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপর তোমার যে রাজবংশ শাসন করেছে বা যে রাজবংশ শাসন ক্ষমতায় এসেছে সেটা হলো সৈয়দ বংশ বা সৈয়দ রাজবংশ। এরা শাসন করেছে 1413 থেকে 1451 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপর সর্বশেষ যে রাজবংশ ভারতে শাসন করেছিল, মানে সালতানাত যুগের সর্বশেষ রাজবংশ হলো লোদি বংশ। এরা শাসন করেছে 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1526 খ্রিস্টাব্দে তোমার হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ, যে যুদ্ধে তোমার লোদি বংশের সর্বশেষ শাসক ইব্রাহিম লোদি পরাজিত হয়েছিল। কার সাথে হয়েছিল এই যুদ্ধটা? এই যুদ্ধটা হয়েছিল ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর, অর্থাৎ সম্রাট বাবরের সাথে তার এই যুদ্ধটা হয়েছিল। এই যুদ্ধে জয়ের মাধ্যমেই বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। কুতুবউদ্দিন আইবেক ও 5টি মুসলিম রাজবংশের সকল শাসকবৃন্দ সুলতান উপাধি ধারণ করে রাজকার্য পরিচালনা করতেন। তাই ভারতের মুসলিম শাসনের এই সময়কে বলা হয় সালতানাত যুগ। তারপর 6 নম্বর প্রশ্ন, ইলতুৎমিশ ছিলেন দাস বংশের শ্রেষ্ঠ শাসক বা ইলতুৎমিশ ছিলেন দাস বংশের শ্রেষ্ঠ রাজা, ব্যাখ্যা করো। এই প্রশ্নটি হয়েছে সকল বোর্ড 2019 সালে। তারপরও তোমরা এটা একটু দেখে নিবা, 19 সালে এসেছে এর মানে এই নয় যে 20 সালে আসবে না। প্রশ্ন 7, 40 চক্র বা বন্দে গান ই চেহেলগান বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। সুলতান ইলতুৎমিশ ছিলেন কুতুবউদ্দিন আইবেক কর্তৃক প্রতিষ্ঠিত মামলুক বংশের শ্রেষ্ঠ শাসক। সুলতান ইলতুৎমিশের সময়কাল ছিল 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই যে সুলতান ইলতুৎমিশের সময়কাল 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ, এই সময় 40 জন প্রভাবশালী ও সুযোগ্য কৃতদাস নিয়ে গঠিত হয়েছিল একটি সংগঠন। যেই সংগঠনটি ইতিহাসে 40 চক্র বা বন্দে গান ই চেহেলগান নামে পরিচিত। এই সম্পর্কে তোমরা বই থেকে বিস্তারিত পড়ে নেবে। প্রশ্ন 8, ক্ষমতা আরোহণের পর সুলতান ইলতুৎমিশ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিল। তো প্রশ্ন আসতে পারে, ক্ষমতা আরোহণের পর সুলতান ইলতুৎমিশের
সমস্যাগুলো চিহ্নিত করো। এই প্রশ্নটি এসেছে সকল বোর্ড 2018 সালে। প্রশ্ন নাম্বার 9, ইক্তা কি? ব্যাখ্যা করো। ইক্তা শব্দের অর্থ হলো অংশ বা ভাগ। সুলতান ইলতুৎমিশ তার সাম্রাজ্যের সুবিধার জন্য তার সাম্রাজ্যকে ছোট ছোট কতগুলো অংশে বিভক্ত করেছিল, যে অংশগুলোকে বলা হতো ইক্তা। আর এই ইক্তার প্রধান হিসেবে বিভিন্ন সময় তিনি তুর্কিদের নিয়োগ দিতেন, যাদেরকে বলা হতো ইক্তাদার। এই সকল ইক্তাদাররা সরাসরি কেন্দ্রের নিকট জবাবদিহি করত। প্রশ্ন নম্বর 10, সুলতানা রাজিয়া কে ছিলেন? তার পরিচয় ব্যাখ্যা করো। অথবা সুলতানা রাজিয়া কেন 40 চক্রের ক্ষমতা খর্ব করতে চেয়েছিলেন? ব্যাখ্যা করো। প্রশ্ন নম্বর 10-এ দুইটি প্রশ্ন একসাথে দিয়েছি, দুটো প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। প্রশ্ন নম্বর 11, ব্লাড অ্যান্ড আয়রন পলিসি কি? ব্যাখ্যা করো। আমি আবার বলছি, ব্লাড অ্যান্ড আয়রন পলিসি কি? ব্যাখ্যা করো। এখানে আরেকটি প্রশ্ন পড়তে হবে। প্রশ্ন নম্বর 11-তে আরেকটি প্রশ্ন আছে, দেখো। এটা আসতে পারে যে সুলতান বলবনের রক্তপাত ও কঠোর নীতি কি? ব্যাখ্যা করো। মূলত ব্লাড অ্যান্ড আয়রন পলিসির বাংলা অনুবাদ হলো রক্তপাত ও কঠোর নীতি। 11 নম্বর প্রশ্নটা আবার বিকল্পভাবে আসতে পারে, যেমন আসতে পারে সুলতান বলবন কেন রক্তপাত ও কঠোর নীতি গ্রহণ করেছিলেন, যেমনটি এই প্রশ্নটি এসেছে ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড 2017 সালে। প্রশ্ন নম্বর 12, মঙ্গল আক্রমণ প্রতিহত করতে সুলতান গিয়াসউদ্দিন বলবন কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন? এই প্রশ্নটি এসেছে সকল বোর্ড 2019 সালে। আমি আবারও বলছি তোমাদের, দেখো এই প্রশ্নটি 2019 সালে এসেছে বলে মনে করো না এই প্রশ্নটি তোমাদের আর রিপিট হবে না। প্রশ্ন নাম্বার 13, তৈমুর লং এর ভারত আক্রমণের ফলাফল ব্যাখ্যা করো। প্রশ্ন নাম্বার 14, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সম্পর্কে কি জানো? ব্যাখ্যা করো। প্রশ্ন নাম্বার 15, গিয়াসউদ্দিন বলবনের বন্দেগান ই চেহেলগান বা 40 চক্র দমন সম্পর্কে ব্যাখ্যা করো। প্রশ্ন নম্বর 16, মালিক কাফুর কে ছিলেন? ব্যাখ্যা করো। মালিক কাফুর ছিলেন খলজি বংশের সুলতান আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযানের সেনাপতি। এক কথায় যদি আমরা বলি তাহলে আমরা বলবো মালিক কাফুর ছিলেন সুলতান আলাউদ্দিন খলজির সেনাপতি। প্রশ্ন নম্বর 17, সুলতান আলাউদ্দিন খলজির দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যাখ্যা করো। প্রশ্ন নম্বর 18, সুলতান আলাউদ্দিন খলজির মঙ্গল নীতি ব্যাখ্যা করো। প্রশ্ন নম্বর 19, মুহাম্মদ বিন তুগলককে কেন বৈপরীত্যর সংমিশ্রণ বলা হয়েছে? ব্যাখ্যা করো। প্রশ্ন নম্বর 20, মুহাম্মদ বিন তুগলকের দোয়াব অঞ্চলে কর বৃদ্ধির কারণ কি ছিল? আমি প্রশ্নটা আবারও রিপিট করছি। মুহাম্মদ বিন তুগলকের দোয়াব অঞ্চলে কর বৃদ্ধির প্রধান
কারণগুলো কি ছিল? ব্যাখ্যা করো। প্রশ্ন নম্বর 21। মুহাম্মদ বিন তুগলক কেন তার সাম্রাজ্যের রাজধানী দৌলতাবাদে স্থানান্তর করেছিলেন? ব্যাখ্যা করো। প্রশ্ন নম্বর 22। মুহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তর পরিকল্পনাটি ব্যর্থ হয়েছিল কেন? ব্যাখ্যা করো। আমি প্রশ্নটি আবারও রিপিট করছি। মুহাম্মদ বিন তুগলকের দৌলতাবাদে রাজধানী স্থানান্তর পরিকল্পনাটি ব্যর্থ হয়েছিল কেন? ব্যাখ্যা করো। প্রশ্ন নম্বর 23। প্রতীকী ত্রাম্য মুদ্রা প্রবর্তন বলতে কি বুঝো? এটার উত্তর তোমরা খুঁজে পাবে মুহাম্মদ বিন তুগলকের মুদ্রা সংস্কারের মাঝে। এবার আমি বলবো প্রশ্ন নম্বর 24। ফিরোজ শাহ তুগলকের মাতামহী সুলভ ব্যবস্থা বলতে কি বুঝো? ব্যাখ্যা করো। অথবা আসতে পারে মাতামহী সুলভ ব্যবস্থা কি? ব্যাখ্যা করো। প্রশ্ন নম্বর 25। মঙ্গল আক্রমণ প্রতিহত করতে গিয়াসউদ্দিন বলবন কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন? ব্যাখ্যা করো। প্রশ্ন নম্বর 26। তৈমুর লংয়ের ভারত আক্রমণের ফলাফল ব্যাখ্যা করো। এবার লিখো প্রশ্ন নম্বর 27। পানিপথের প্রথম যুদ্ধের ফলাফল সম্পর্কে লিখো। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। লোদি বংশের সর্বশেষ শাসক ইব্রাহিম লোদি ও মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর অর্থাৎ সম্রাট বাবরের সাথে। এই যুদ্ধে জয় হয়েছিল সম্রাট বাবর, আর এই জয়ের মাধ্যমেই ভারত উপমহাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল মুঘল সাম্রাজ্য। প্রশ্ন নম্বর 28। সিকান্দার লোদিকে লোদি বংশের শ্রেষ্ঠ শাসক বলা হয় কেন? ব্যাখ্যা করো। আজ এখানেই শেষ করব। আর তোমাদের জন্য আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে, অযথা বাহিরে ঘোরাফেরা করবে না, বাড়িতে থাকবে, পড়াশোনা করবে। আর পরবর্তী ক্লাসের আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল রাবিয়াস অনলাইন ক্লাস সাবস্ক্রাইব করে রাখতে পারো, অথবা লেকচারগুলো তোমাদের যে কোনো ডিভাইসে সেভ করে সংরক্ষণ করে রাখতে পারো। আর একটা কথা তোমাদের না বললেই নয়, আসলে রামপাল কলেজ আমার প্রিয় সহকর্মী এবং তোমাদের খুব খুব মিস করছি। আশা করি এই করোনা পরিস্থিতি থেকে আমরা দ্রুতই মুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।